প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমাদের টপিক হলো গ্রুপ 16 এলিমেন্টস বা গ্রুপ 16 মৌলসমূহ। আগের দিনে গ্রুপ 15 আমরা শেষ করেছি, আজকে গ্রুপ 16 মৌলসমূহ। তো গ্রুপ 16 কারা কারা আছে প্রথমে দেখে নেওয়া যাক। অক্সিজেন, সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম আর পোলোনিয়াম। এদের একটা নাম হচ্ছে অক্সিজেন ফ্যামিলি বা অক্সিজেন পরিবার। আর একটা নাম হলো চ্যালকোজেন। তো চ্যালকোজেন কেন বলা হয়? চ্যালকো মানে হচ্ছে আকরিক, আর জেন মানে উৎপাদনকারী মৌল। আকরিক উৎপাদনকারী মৌল। আমরা বিভিন্ন ধাতুর যে আকরিক পাই, আয়রন বলো, জিঙ্ক বলো, লেড, কপার ইত্যাদি, বেশিরভাগ আকরিক কিন্তু অক্সিজেন দিয়ে বা সালফার দিয়ে হয়। অক্সাইড, সালফাইড ইত্যাদি আকরিক। তো প্রকৃতিতে এরা ওই আকরিক গঠন করে থাকে বলে এদেরকে আকরিক উৎপাদনকারী মৌল বলে। আচ্ছা, পোলোনিয়াম তেজস্ক্রিয় পদার্থ। বেশিরভাগ আলোচনা আমাদের অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়ামকে নিয়ে হবে। তো গ্রুপ 15 আমরা যেভাবে আলোচনা করেছি, গ্রুপ 16কেও ঠিক সেইভাবেই আলোচনা করা হবে। অর্থাৎ প্রথমে এদের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্মের প্রবণতাগুলো আলোচনা করা হবে। তারপর এদের 3 রকমের যৌগ, হাইড্রাইড, অক্সাইড এবং হ্যালাইড যৌগের তুলনামূলক আলোচনা করা হবে। তারপরে ইন্ডিভিজুয়াল মৌল, অক্সিজেন, তার একটা রূপভেদ ওজন আছে, সালফার এবং সালফারের অক্সো অ্যাসিড নিয়ে আলোচনা হবে। তবে গ্রুপ 15 থেকে এটা একটু ছোট কম্প্যারেটিভলি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ভৌত ধর্মের প্রবণতা আলোচনা করব। এদেরকে আমরা গ্রুপ 15-এর সঙ্গে তুলনা করব, আবার এদের নিজেদের মধ্যে তুলনা করব। ঠিক আছে? গ্রুপ 15-এর সঙ্গেও তুলনা করব আর নিজেদের মধ্যেও আলোচনা করব। 1 নম্বর হচ্ছে আকার বা ব্যাসার্ধ। তো গ্রুপ 15 আর গ্রুপ 16 যদি তুলনা করি, গ্রেটার দ্যান হবে না লেস দ্যান হবে? তো আমরা পর্যায় সারণী থেকে যে ধারণাটা পাই, যে ডান দিকে থাকলে আকার ছোট হয়। 16 তো ডান দিকে আছে, তাহলে 16 ছোট আকার আর এর আকার বড়। তাহলে গ্রুপ 15 গ্রেটার দেন গ্রুপ 16। আর এদের মধ্যে কি হবে? পর্যায় সারণী থেকে কি জানি আমরা, যে কোনো গ্রুপের ওপর থেকে নিচে নামলে আকার কি হয়? বেড়ে যায়। তাহলে অক্সিজেন লেস দেন সালফার, লেস দেন সেলেনিয়াম, লেস দেন টেলুরিয়াম, লেস দেন পোলোনিয়াম। এটা গেল আকার বা ব্যাসার্ধ। 2 নম্বর হচ্ছে আয়নন এনথালপি বা আয়নাইজেশন পোটেনশিয়াল যেটাকে বলা হয়। এটাও প্রথমে আমরা গ্রুপ 15 আর গ্রুপ 16-এর সঙ্গে তুলনা করব। আয়নন এনথালপিটা কি? শেষ কক্ষ থেকে একটি ইলেকট্রনকে বহিষ্কার করতে যে শক্তি লাগে সেটা। তো এটার সঙ্গে আকারের সম্পর্ক আছে। আকার ছোট হলে আয়নন এনথালপি বেশি হয়। তো আমরা উপরেই দেখলাম গ্রুপ 16-এর আকার ছোট গ্রুপ 15-এর থেকে, তাহলে নিয়ম অনুযায়ী গ্রুপ 16-এর বেশি হওয়ার কথা। কিন্তু এখানে আবার একটা বিষয় আছে,
গ্রুপ 15-এর সাধারণ ইলেকট্রন বিন্যাস আমরা পড়েছি NS2 NP3, আর গ্রুপ 16-এর সাধারণ বিন্যাস হচ্ছে NS2 NP4। মানে এদের প্রত্যেকের বাইরের কক্ষে 6টা করে ইলেকট্রন আছে, NS2 NP4। এই জন্য এরা 10 আর 6 16 নম্বর গ্রুপে আছে। এখন ইলেকট্রন বিন্যাস দেখো, এটা হচ্ছে হাফ ফিল্ড, এটা হাফ ফিল্ড, এটা স্থায়ী, এটা কিন্তু হাফ ফিল্ড নয়, তাহলে এটা কম স্থায়ী। তো ইলেকট্রন বিন্যাস যদি স্থায়ী হয় সেখান থেকে ইলেকট্রনকে সরাতে বেশি শক্তি লাগে। তো এখানে যদিও গ্রুপ 16-এর আকার ছোট, কিন্তু এই স্থায়ী ইলেকট্রন বিন্যাসের জন্য গ্রুপ 16 অপেক্ষা গ্রুপ 15-এর আয়নন এনথালপির মান বেশি হয়ে যাবে। এটা একটা ব্যতিক্রম, ঠিক আছে। আচ্ছা, এরপর তিন নম্বর ধর্ম, ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি যেটা আয়নায়ন এনথালপির উল্টো। ইলেকট্রন আসক্তি হলো শেষ কক্ষে একটা ইলেকট্রন যুক্ত করলে যে পরিমাণ শক্তি বের হয়ে যায় সেটা। তো এটাও আমরা প্রথমে গ্রুপ 15 আর গ্রুপ 16-এর সঙ্গে তুলনা করব। তো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে পর্যায় সারণীতে আমরা পড়েছিলাম যে আকার ছোট হলে বা ডান দিকে থাকলে তার ইলেকট্রন আসক্তি বেশি হয়। তো গ্রুপ 16-এর আকার ছোট এবং ডান দিকে আছে, তার ফলে গ্রুপ 16-এর বেশি হবে। এবং এখানে ইলেকট্রন বিন্যাস যেটা, সেটাও এটাকে ফেভার করছে। সেটা হলো যাদের স্থায়ী ইলেকট্রন বিন্যাস গ্রুপ 15-এর হাফ ফিল্ড, এরা আর ইলেকট্রন নিতে চায় না, ফলে এদের ইলেকট্রন আসক্তির মান কম হয়। আর যাদের ইলেকট্রন বিন্যাস কম স্থায়ী, সেখানে একটা ইলেকট্রনকে সহজে প্রবেশ করানো যায়। এই কারণেও গ্রুপ 16-এর ইলেকট্রন আসক্তির মান বেশি। তাহলে এখানে কোনো ব্যতিক্রম নেই। কিন্তু আচ্ছা, আগের ঠিক আছে বলে দিই এটা। এবার উপর থেকে নিচে কি হবে? ইলেকট্রন আসক্তি উপর থেকে নিচে তো আকার বাড়ছে, ইলেকট্রন আসক্তির মান কম হওয়ার কথা। এখানে একটা ব্যতিক্রম আছে, অক্সিজেন লেস দ্যান সালফার, গ্রেটার দ্যান সেলেনিয়াম, টেলোরিয়াম। সালফার গ্রেটার দ্যান সেলেনিয়াম, গ্রেটার দ্যান টেলোরিয়াম, গ্রেটার দ্যান পোলোরিয়াম, গ্রেটার দ্যান অক্সিজেন, এরকম হবে ইলেকট্রন আসক্তি। তো এখানেও একটা ব্যতিক্রম আছে, সেটা হলো যার আকার ছোট তার ইলেকট্রন আসক্তি বেশি হয়। তো এই হিসেবে এইখান থেকে এইখানে ঠিকই আছে অর্ডারটা। এদের মধ্যে সালফার সবচেয়ে ছোট, এই জন্য এর বেশি হলো। তারপরে আকার যত বাড়ছে ধীরে ধীরে কমলো। কিন্তু অক্সিজেনের তো আকার সবচেয়ে ছোট, অক্সিজেন একদম শেষে চলে গেল, এটা একটা ব্যতিক্রম। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে অক্সিজেন প্রত্যেকেরই এদের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন আছে। এবারে একটা ইলেকট্রন সেখানে যাবে। তো অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের 8টা ইলেকট্রন,
1:2:2p4। দ্বিতীয় কক্ষটা অক্সিজেনের শেষ কক্ষ, এইখানে একটা ইলেকট্রনকে নিয়ে আসতে হবে। আর সালফারের ক্ষেত্রে 16 1:2:2p6 3:3p4। সালফারের ক্ষেত্রে তৃতীয় কক্ষটা হচ্ছে সর্ববৈশিষ্ট্য কক্ষ, এইখানে একটা ইলেকট্রনকে অ্যাড করতে হবে। এখন দ্বিতীয় কক্ষের থেকে তো তৃতীয় কক্ষ বড়, তাহলে দ্বিতীয় কক্ষের আকার ছোট, এখানে 6টা ইলেকট্রন থাকলে ইলেকট্রনের যা ঘনত্ব হবে, এখানে কিন্তু ঘনত্ব কম। এখানে কাছাকাছি থাকবে ইলেকট্রনগুলো, ঘেঁষাঘেঁষি থাকবে, এখানে কিন্তু একটু ফাঁকা ফাঁকা থাকবে। এবার তাহলে কোনখানে ইলেকট্রনটা প্রবেশ করানো সহজ? যেখানে ঘনত্ব কম, ফাঁকা ফাঁকা আছে, কারণ এখানে বিকর্ষণ কম হবে। আর এখানে ঘনত্ব বেশি, একটা ইলেকট্রনকে আবার যদি আনতে চাই বিকর্ষণ হবে। তো যদিও প্রবেশ করানো যাবে, কিন্তু যত সহজে প্রবেশ করানোর কথা ছিল ছোট আকারের জন্য, সেটা হয় না। তার ফলে অক্সিজেনের ইলেকট্রন আসক্তিতে যতটা শক্তি বেরোনোর কথা ততটা বেরোয় না, কম বেরোয়। তারপর থেকে সালফার বা এগুলো যেহেতু আকার বেড়ে যাচ্ছে, এখানে বিকর্ষণ কম হওয়ার জন্য ইলেকট্রন আসক্তির মানটা বেড়ে যাচ্ছে। এখানে একটা প্রশ্ন, যে অক্সিজেনের বিকর্ষণের জন্য কতটা কমতে পারে? সালফারের থেকে নয় কম হোক, কিন্তু একেবারে শেষে চলে যাচ্ছে। হ্যাঁ, এরকমই হয়, বিকর্ষণটা এত বেশি যে একেবারে পোলোনিয়ামের শেষে চলে যাচ্ছে। যাই হোক, এটা মনে রাখতে হবে। তাহলে ইলেকট্রন আসক্তিতে আমরা পেলাম, একটা ব্যতিক্রম পেলাম। আচ্ছা, আয়নাইজেশন পোটেনশিয়ালে আমরা গ্রুপের অর্ডারটা দিয়েছিলাম, কি ভুলে গেল, মনে হয় দেওয়া হয়নি। তো ওখানে কোনো ব্যতিক্রম নেই, উপর থেকে নিচে ধীরে ধীরে কমতে থাকে। আয়নাইজেশন পোটেনশিয়ালে উপর থেকে নিচে ধীরে ধীরে কমতে থাকে, ওই অর্ডারটা দেখে নেবে। 4 নম্বর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি, এখানে কোনো ব্যতিক্রম নেই। গ্রুপ 15 আর গ্রুপ 16 আকার ছোট হলে তড়িৎ-ঋণাত্মকতা বেশি হয়, তাহলে গ্রুপ 16 আকার ছোট, এটার বেশি হবে। আর উপর থেকে নিচে অক্সিজেন সবচেয়ে বেশি, তারপরে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এখানেও কোনো ব্যতিক্রম নেই। তাহলে তড়িৎ ঋণাত্মকতায় ব্যতিক্রম নেই, কিন্তু ইলেকট্রন আসক্তিতে ব্যতিক্রম আছে। 4 নম্বর বিষয় গেল। এবার আমরা যেটা পড়ব সেটা হলো ধাতব এবং অধাতব চরিত্র। ধাতব ও অধাতব চরিত্র। এখানেও আমরা যে কোনো একটা করলে অপরটা হয়ে যাবে। অধাতব চরিত্র, গ্রুপ 15 সঙ্গে গ্রুপ 16 তুলনা করো। বাঁ দিক থেকে ডান দিকে গেলে অধাতুর চরিত্র বাড়ে। পর্যায় সারণীতে বাঁ দিকে গ্রুপ 1, গ্রুপ 2 যারা আছে এরা সব ধাতু, আর ডান দিকে পি ব্লক মৌল আছে 13 থেকে 18, এরা অধাতু। তাহলে ডান দিকে থাকলে অধাতব চরিত্র বাড়ে, তাহলে গ্রুপ 15 লেস দেন গ্রুপ 16, অধাতব চরিত্র। আর ধাতব চরিত্র হলে গ্রুপ 15 গ্রেটার দেন গ্রুপ 16। আর যদি উপর থেকে নিচে ধরি, উপর থেকে নিচে আকার যত বাড়বে
ধাতব চরিত্র বাড়বে, তাহলে অধাতব চরিত্র কমবে। অক্সিজেন লেস দেন সালফার, অক্সিজেন গ্রেটার দেন সালফার, গ্রেটার দেন সেলেনিয়াম, গ্রেটার দেন টেলুরিয়াম, গ্রেটার দেন পোলোনিয়াম। সবচেয়ে অধাতু হলো অক্সিজেন, তারপরে অধাতব চরিত্রটা ধীরে ধীরে কমছে। এমনিতে আমরা জানি অক্সিজেন সালফার দুজনই অধাতু, সেলেনিয়াম ধাতু, টেলুরিয়াম ধাতু, পোলোনিয়াম ধাতু। সেলেনিয়াম টেলুরিয়াম এগুলো অনেক সময় ধাতু কল্পের মতো আচরণ করে, আর পোলোনিয়ামটা পিওর মেটাল ধাতু। তো তার মানে অধাতু থেকে ধাতু কল্প হয়ে ধাতুতে যাচ্ছে, অর্থাৎ অধাতব চরিত্র কমছে, ধাতব চরিত্র বাড়ছে। আচ্ছা, 6 নম্বর ভৌত অবস্থা, ফিজিক্যাল স্টেট। এদের মধ্যে একমাত্র অক্সিজেন গ্যাসীয় পদার্থ, বাকি সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম সবাই কঠিন পদার্থ। শুধুমাত্র অক্সিজেন হচ্ছে গ্যাসীয়, বাকি সবাই কঠিন। এবার এটা কেন হয়? অক্সিজেন O2 হিসাবে থাকে, ডায়াটমিক মলিকিউল, আর বাকিগুলো সালফার S8, সেলেনিয়াম Ac8, টেলুরিয়াম Te8 কঠিন হিসাবে, আর পোলোনিয়াম মেটাল এও কঠিন। তাহলে ধাতু তো কঠিন হয় আমরা জানি, কারণ ধাতুতে যে বন্ধন থাকে সেটা হলো ধাতব বন্ধন, যেটা শক্তিশালী বন্ধন। সেই শক্তিশালী আকর্ষণের জন্য ওরা খুব দৃঢ়ভাবে পরস্পরের সঙ্গে বন্ধন করে থাকে। এবার সালফার অধাতু, অথচ এটা কঠিন হয়ে গেল। সেলেনিয়াম বা টেলুরিয়াম এরাও কঠিন। তাহলে একটা পদার্থ গ্যাসীয় হবে না, কঠিন হবে না, তরল হবে, সেটা নির্ভর করছে আন্তরাণবিক আকর্ষণ বলের উপর। পোলোনিয়ামে যেমন ধাতব বন্ধন খুব তীব্র বলে, আকর্ষণ বেশি বলে তারা কঠিন হয়ে গেল। তাহলে নিশ্চয়ই অক্সিজেন অণুর মধ্যে আকর্ষণ বল খুব কম। তো অক্সিজেন অণুর মধ্যে যে বন্ধন আকর্ষণ বলটা কাজ করে সেটা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, সেটা দুর্বল। সালফার অণু, সেলেনিয়াম অণু, টেলুরিয়াম এদের মধ্যেও ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে, কিন্তু অক্সিজেনের তুলনায় এখানে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা তীব্র। কি কারণে হচ্ছে? আণবিক ওজনের কারণে হচ্ছে। আণবিক ওজনের সঙ্গে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সমানুপাতিক। যত আণবিক ওজন বাড়বে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলও বাড়বে। তো অক্সিজেনের একটা অণুতে মাত্র 2টো পরমাণু আছে, এর আণবিক ওজন 16-32, ভাইরাস সালফারের এমনিতে পারমাণবিক ওজন তো বেশি, এক একটারই 32, তাহলে 8টা আছে মানে 8 32 56 হয়ে যায়, 256। তাহলে সালফারের অণুর ওজন অক্সিজেনের থেকে অনেক বেশি, সেলেনিয়ামের আরও বেশি, টেলুরিয়ামের আরও বেশি। এই আণবিক ওজন বেশি হওয়ার কারণে এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল যেটা আছে সেটা খুব তীব্র হয়ে যাচ্ছে, তার ফলে এরা কঠিন পদার্থ হয়ে যাচ্ছে। তাহলে একটা পদার্থ কঠিন, তরল বা গ্যাসীয় হবে কি সেটা নির্ভর করছে তার ভিতরের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ। ধাতু যারা, তাদের মধ্যে ধাতব বন্ধন থাকে যেটা ভ্যান ডার ওয়ালসের থেকেও তীব্র আকর্ষণ বল, সেই জন্য তারা কঠিন হয়ে যায়। অধাতু যারা, তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে। এই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল আবার আণবিক ওজন বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায়। অক্সিজেনের একটা অণুতে 2টো মাত্র পরমাণু থাকে বলে এর আণবিক ওজন কম, কিন্তু অন্যান্য মৌলের ক্ষেত্রে 8টা করে পরমাণু থাকে বলে আণবিক ওজন অনেক বেশি, তার ফলে এদের ভৌত অবস্থাগুলো কঠিন হয়ে যায়।
নম্বর, বহু বন্ধনের প্রবণতা, মাল্টিপল বন্ড অর্থাৎ পাই বন্ড। অক্সিজেনের ক্ষেত্রে পি পাই খুব ভালো হয়, কিন্তু আদার্স অন্যান্য মৌল পি পাই করে না, তবে ডি পাই গঠন করে। অক্সিজেনের পাই বন্ধন হয় এবং সেটা পি পাই এবং খুব সহজেই হয়। অন্যান্য মৌলের ক্ষেত্রে আকার বেড়ে যায় বলে পি পাই বন্ধন আর সহজে হয় না। তবে তাদের যেহেতু ডি অরবিটাল আছে, অক্সিজেনের কোনো ডি অরবিটাল নেই। সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোরিয়াম এদের সব ডি অরবিটাল আছে। সেই ডি অরবিটাল থাকার জন্য তারা ডি পাই করে। পি পাই মানে কি? অক্সিজেন তার নিজের পি অরবিটাল ইউজ করবে পাই বন্ধনের জন্য, আর যার সঙ্গে করবে তারও পি অরবিটাল। আর এখানে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোরিয়াম এরা এদের ডি অরবিটাল ইউজ করবে, আর যার সঙ্গে করবে তার পি অরবিটাল। এই জন্য একে বলা হয় ডি পাই। তো তাহলে আকার ছোট হলে এবং তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে পি পাই বন্ধনটা খুব ভালো হয়। তো অক্সিজেনের আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার ফলে অক্সিজেনের পি পাই বন্ধন ভালো হচ্ছে। কিন্তু বাকিদের ক্ষেত্রে আকার বড় হয়ে যায় বলে এই পি পাই বন্ধন হয় না। তবে তাদের যেহেতু ডি অরবিটাল আছে, তার জন্য ডি পাই বন্ধন হয়। কিন্তু এবার এই ডি পাইয়ের স্থায়িত্ব বা ডি পাই গঠনের প্রবণতা সালফার থেকে পোলোনিয়ামে হ্রাস পায়। অর্থাৎ যদিও বাকিরা ডি পাই করতে পারে, কিন্তু করার প্রবণতা যেটা সেটা সালফারেরই সবচেয়ে বেশি। তারপর থেকে এটা কমতে থাকে। কেন কমতে থাকে? প্রথম কথা হচ্ছে যে সালফার বা এই মৌলগুলো তাদের ডি অরবিটাল ইউজ করছে। সালফারের ক্ষেত্রে এটা 3D, সেলেনিয়ামের 4D, টেলুরিয়ামের 5D, পোলোনিয়ামের 6D। আর যাদের সঙ্গে করবে তাদের পি। যদি কার্বনের সঙ্গে করে 2p, অক্সিজেনের সঙ্গে করলেও 2p। এবার 3Dর সঙ্গে 2pর একটা এনার্জি ম্যাচিং তবু হয়, কিন্তু 4Dর সঙ্গে বা 5Dর সঙ্গে 6Dর সঙ্গে 2pর এনার্জি ম্যাচিং কিন্তু ভালো হয় না। ভ্যালেন্স বন্ড থিওরি বলছে যে সমযোজী বন্ধন, পাই বন্ধন তো একটা সমযোজী বন্ধন। তো এই পাই বন্ধন যখন গঠন হবে বা সমযোজী বন্ধন যখন গঠন হবে, তখন এনার্জি ম্যাচিংটা, অরবিটালের এনার্জি ম্যাচিংটা জরুরি। একেবারে সেম না হলেও একটু কাছাকাছি হওয়া উচিত। খুব যদি ডিফারেন্স হয় তাহলে সে বন্ধন টেকে না। তো সালফারের ক্ষেত্রে এই ডি এর সঙ্গে পি অরবিটালের এনার্জি ম্যাচিংটা কাছাকাছি থাকে, কিন্তু বাকিদের ক্ষেত্রে এনার্জি ডিফারেন্স এত বেশি হয়ে যায়, সেই জন্য এটা স্থায়ী হয় না। এবং তার প্রমাণ আমরা পাই কি? দেখো, কার্বনের সঙ্গে অক্সিজেনের যে বন্ধন হয় কার্বন মনোক্সাইডে বা কার্বন ডাইঅক্সাইডে, CO2 যেটা, এখানে যে পাই বন্ধন আছে এটা পি পাই বন্ধন, পি পাই।
কিন্তু সালফার যখন অক্সিজেনের সঙ্গে বন্ধন করছে SO2, তখন একটা পি পাই হয়, কিন্তু একটা পি ডি পাই। আবার আচ্ছা, এখানে আমরা তুলনাটা এইভাবে করব। দেখো, এই মৌলগুলোকে প্রান্তীয় মৌল ধরব। কার্বনের সঙ্গে সালফারের কার্বন ডাইসালফাইড হয়, এখানে কিন্তু এগুলো পি ডি পাই। তাহলে অক্সিজেন পি পাই করছে, আর সালফার পি ডি পাই করছে। সেলেনিয়ামও করবে, তারও হবে পি ডি পাই। টেলুরিয়ামও করবে, তারও হবে পি ডি পাই। এবার CS2 থেকে যত আমরা এই দিকে যাব, তত এই পি ডি পাই বন্ধনের স্থায়িত্বটা কিন্তু কমতে থাকে। সেই জন্য CS2 যতটা স্থায়ী যৌগ, CaC2 ততটা নয়, বা CT2 ততটা নয়। অর্থাৎ স্থায়িত্ব যদি আমরা ক্রম লিখি, CS2 greater than CaC2 greater than CTE2, এটা একটা ব্যাখ্যা দিতে পারে যে স্থায়িত্বের ক্রমটা এরকম হলো কেন। তখন বলতে হবে যে এখানে এদের মধ্যে এই দিক দিয়ে আয় না, এখানে এদের মধ্যে যে বন্ধন আছে পাই বন্ধন, সেটা পি ডি পাই, আর পি ডি পাই বন্ধনের স্থায়িত্বটা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে বলে এদের স্থায়িত্ব ধীরে ধীরে কমে যাচ্ছে। তাহলে মাল্টিপল বন্ডের প্রবণতাটা হয়ে গেছে। এবার ক্যাটিনেশন, মানে একই পরমাণুর মধ্যে বন্ধন তৈরির যে প্রবণতা, অর্থাৎ অক্সিজেনের সঙ্গে অক্সিজেনের বন্ধন, সালফারের সঙ্গে সালফারের বন্ধন, এই যে প্রবণতা, এটা কার ক্ষেত্রে বেশি হয়? এখন যখন এরা সিঙ্গেল বন্ড করে, তখন এদের এরকম ইলেকট্রন থেকে যায়। এখানে আরো ধরো বন্ধন হবে, অর্থাৎ এই অক্সিজেনের দুটো লোন পেয়ার, এরও দুটো লোন পেয়ার, এরও তাই হবে। এবার এই বন্ধনটা তাহলে দেখো, এই বন্ধনটার সঙ্গে এখানে 2 জোড়া, এখানে 4 জোড়া নিঃসঙ্গ জোড়ের বিকর্ষণ হচ্ছে, এখানেও তাই হচ্ছে। যেহেতু অক্সিজেনের আকার ছোট, তাহলে এখানে বিকর্ষণটা বেশি, তার ফলে এই বন্ধনের স্থায়িত্ব কম। এখানেও বিকর্ষণ আছে, কিন্তু আকার বড় হওয়ার জন্য বিকর্ষণটা কমে গেল, এর স্থায়িত্ব বেশি। এই জন্য সালফারের ক্যাটিনেশন বেশি হয় অক্সিজেনের থেকে। অক্সিজেন দুটো অক্সিজেন বেশি যুক্ত হতে পারে না, কিন্তু সালফার 2, 3, 4 এইভাবে অনেকগুলো সালফার যুক্ত হতে পারে। এটা জাস্ট একটু জেনে রাখা। তবে এদের ক্যাটিনেশন আবার কার্বনের তুলনায় অনেক কম হয়, বন্ধন বিয়োজন শক্তির ব্যাপারটা আছে। তাহলে এমনিতে যদি বলা হয় যে সালফারের ক্যাটিনেশন অক্সিজেনের থেকে বেশি কেন হয়, তাহলে সেখানে বলবে যে সালফারের SS বন্ধন বিয়োজন শক্তিটা বেশি আর অক্সিজেনের কম। কেন বেশি? বিকর্ষণের কথাটা বলতে হয়। আর বহুরূপতা,
বা অ্যালোট্রপি, এই গ্রুপের সব মৌলই বহুরূপতা দেখায়, সবারই রূপভেদ আছে। অক্সিজেনের যেমন দুটো রূপভেদ আছে, একটা O2 আর একটা O3, এই দুটোই আমাদের পড়তে হবে। সালফারের রূপভেদ আছে, রম্বিক সালফার, মনোক্লিনিক সালফার, সাইক্লোএস6, হ্যাঁ, প্লাস্টিক সালফার, তারপরে আরও কিছু রূপভেদ আছে, রম্বিক ক্ষুদ্র অণু বিশিষ্ট রূপভেদ। তো এর মধ্যে রম্বিক মনোক্লিনিকটা বেশি ইম্পর্টেন্ট, এগুলো আমাদের একটু পড়তে হবে, বাকিদের আর পড়তে হয় না, তবে তাদের রূপভেদ আছে। সেলেনিয়ামের যে ধাতু, সেলেনিয়াম ধাতুর যে রূপভেদ একটা আছে, যেটা সাধারণ রূপভেদ, তার উপর আলো পড়লে ইলেকট্রন বের হয়, এই জন্য এটাকে বলে আলোক সংবেদী মৌল। যাই হোক, এদের সবারই বহুরূপতা আছে। তাহলে মোটামুটি আমরা ভৌত ধর্মের প্রবণতাগুলো আলোচনা করলে, একটা আকার, আয়রন এনথালপি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ভৌত অবস্থা, ধাতব অধাতব ধর্ম, ক্যাটিনেশন, বহুরূপতা ইত্যাদি, এগুলো আমরা আলোচনা করলাম। এবারে আসবে রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মের মধ্যে 1 নম্বর হচ্ছে সক্রিয়তা, রিঅ্যাক্টিভিটি। সেটার অর্ডার হচ্ছে অক্সিজেন সবচেয়ে বেশি সক্রিয়, তারপর সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, শেষে হচ্ছে পোলোনিয়াম। এটা সাধারণত যা রাসায়নিক সক্রিয়তাটা আকার এবং তড়িৎ ঋণাত্মকতার উপর মেনলি নির্ভর করে। তো যেহেতু আমরা আকার ছোট পেয়েছি অক্সিজেনের, আর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি পেয়েছি, তার ফলে এটার সক্রিয়তা বেশি হয়ে যায়, রাসায়নিক সক্রিয়তা। এটা জাস্ট একটু জেনে রাখা। 2 নম্বর হচ্ছে জারণ অবস্থা। জারণ অবস্থা, ঋণাত্মক জারণ অবস্থা প্রথমে। আগেই বলেছি যে এদের বাইরের কক্ষে কটা থাকে, 6টা ইলেকট্রন থাকে। তাহলে 2টো ইলেকট্রন যদি নিতে পারে, অষ্টক পূর্ণ হয়ে যাবে। সেই জন্য এরা 2টো ইলেকট্রন নিয়ে অষ্টক পূর্ণ করে নেয়, অর্থাৎ NH2 NP6 হয়ে গেল। এবার 2টো ইলেকট্রন নেওয়া মানেই এরা কি হয়ে যাবে, -2 আয়ন হয়ে যাবে। তাহলে এরা সবাই -2 জারণ অবস্থা একটা দেখায়। এবার এই -2 জারণ অবস্থা দেখানোর প্রবণতাটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। অক্সিজেনের সবচেয়ে বেশি হবে, তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে। তারপরে সালফার, তারপরে সেলেনিয়াম, তারপরে টেলুরিয়াম। পোলোনিয়াম যেহেতু ধাতু, পোলোনিয়াম ইলেকট্রন নিতে চায় না, সেই জন্য ও নেগেটিভ জারণ অবস্থা দেখায় না। তাহলে জারণ অবস্থা, ঋণাত্মক জারণ অবস্থার ক্ষেত্রে আমরা তাদের -2 জারণ অবস্থা যে দেখায় সেটা, এবং তাদের প্রবণতা, সেটা আমরা পেলাম। এবারে হচ্ছে ধনাত্মক জারণ অবস্থা। ধনাত্মক জারণ অবস্থা, এখানে একটু ডিফারেন্স আছে।
অক্সিজেনের ক্ষেত্রে শুধু +1 আর +2 এই দুটো পাওয়া যায়। যেমন O2F2 একটা যৌগ আছে, সেখানে +1, আর OF2 একটা যৌগ আছে, সেখানে +2। এই দুটো যৌগে অক্সিজেনের +1 +2 জারণ অবস্থা আছে। আর কোথাও +1 মানে পজিটিভ জারণ অবস্থা অক্সিজেন নেই। আর বাকিদের ক্ষেত্রে, অন্যান্য মৌলের ক্ষেত্রে +2 +4 +6 তিনটে পজিটিভ জারণ অবস্থা পাওয়া যায়। কেন এই তিনটে পাওয়া যায়? +1 হলো না, +3 হলো না, +5 হলো না? তার কারণ হচ্ছে এদের ইলেকট্রন বিন্যাস। প্রথম কথা, এই যে +2 বা +4 হয়, এটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হয় তা নয়। এরা সমযোজী যৌগ তৈরি করে, যাদের সঙ্গে করে তাদের তড়িৎ ঋণাত্মকতা বেশি। ফলে সমযোজী বন্ধনে ইলেকট্রনটা এদের কাছ থেকে সরে যায় তাদের দিকে, সেই জন্য এরা পজিটিভ জারণ অবস্থা পেয়ে যায়। তো দুটো বন্ধন করলে +2, চারটে বন্ধন যখন করে +4, ছটা বন্ধন যখন করে +6। এবার ফ্লুরিনের সঙ্গে যখন বন্ধন হয়, ফ্লুরিন, তখন +6 পর্যন্ত জারণ অবস্থা চলে যায়। কারণ ফ্লুরিন হচ্ছে সবচেয়ে তীব্র জারক পদার্থ, এদেরকে সবচেয়ে উচ্চতর জারণ সবচেয়ে উচ্চ জারণ স্তরে জারিত করে দেয়। তো এবং এটা কিভাবে হয় দেখো, তাহলে দুটো বন্ধন কিভাবে করে এরা, চারটে বন্ধন কিভাবে করে, ছটা বন্ধন কিভাবে করে, সেটা আমরা এইভাবে দেখাতে পারি। এদের তো ইলেকট্রন বিন্যাস বললাম NH2NP4, আর ডিতে কোনো ইলেকট্রন এখন নেই। সালফারের এটা যেমন 3s3p3d, সেলেনিয়ামের 4s4p4d, টেলুরিয়ামের 5s5p5d ইত্যাদি। তাহলে NS-এ দুটো ইলেকট্রন আছে, NP-তে চারটে ইলেকট্রন, আর ডিটা এখন ফাঁকা আছে। এটা হলো ভূমিস্তর বা গ্রাউন্ড স্টেট ইলেকট্রন বিন্যাস, সবচেয়ে স্থায়ী যেটা। এখন সমযোজ্যতার যে সংজ্ঞা, সেখানে বলা হচ্ছে বাইরের কক্ষে বিজোড় ইলেকট্রন সংখ্যাই হলো সমযোজ্যতা। তাহলে ভূমিস্তর এদের দুটো বিজোড় ইলেকট্রন আছে, এই দুটো দিয়ে দুটো বন্ধন করতে পারে। যেমন ধরো সালফার বা সেলেনিয়াম ইত্যাদি, এরা দুটো বন্ধন করতে পারে। সালফার যদি ক্লোরিনের সঙ্গে করে, SCl2 করলো, দুটো বন্ধন। ক্লোরিন তো বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে ক্লোরিন মাইনাস হবে আর +2 হয়ে যাবে, দুটো বন্ধনের জন্য। এইবার অনেক সময় হয় এখান থেকে একটা ইলেকট্রনকে এখানে পাঠিয়ে দিতে পারে, সেটা হলো এক্সাইটেড স্টেট 1। তাহলে তখন এখানে একটা হয়ে গেল, এখানেও তিনটে বিজোড়, এখানে দুটো, আর এখানে তিনটে, আর এখানে একটা, মোট কটা বিজোড় হলো? চারটে বিজোড়। এই চারটে বিজোড় দিয়ে চারটে বন্ধন করতে পারে। যেমন সালফার ধরো F F F F, তার ফলে এখানে +4 চলে যাবে। আবার এই ইলেকট্রনটিকে এখানে পাঠিয়ে দিতে পারে, ES2, এক্সাইটেড স্টেট 2। তাহলে এখন এখানে একটা, এখানে তিনটে, আর এখানে দুটো। তাহলে মোট কটা বিজোড় ইলেকট্রন হলো? 6টা।
এই 6টা দিয়ে 6টা বন্ধন করতে পারে। 6টা সালফারের সঙ্গে বন্ধন করে নেবে SF6, তাহলে এখানে +6 জারণ অবস্থা চলে যাবে। তাহলে +2 +4 +6 কি করে জারণ অবস্থাগুলো আসছে সেগুলো এই বক্স ডায়াগ্রাম করলেই বোঝা যাবে। বাইরের কক্ষে বিজোড় ইলেকট্রন সংখ্যা থেকেই সমযোজী বন্ধন তৈরি হয়। তো ভূমিস্তরে দুটো থাকে বলে দুটো বন্ধন করতে পারে, তার জন্য +2। উত্তেজিত অবস্থা 1-এ 4টে বিজোড় 4টে বন্ধন করতে পারে, +4। উত্তেজিত অবস্থা 2 6টা বিজোড় ইলেকট্রন 6টা বন্ধন করতে পারে, +6 জারণ অবস্থা। এই +6 জারণ অবস্থাটা বেশিরভাগ ফ্লোরিন দিয়েই হয়। আর +6 জারণ অবস্থায় এরা জারক হিসেবে কাজ করে। +6 জারণ অবস্থাতে শুধু জারক হিসাবে, জারক দ্রব্য হিসেবে আচরণ করে। কেন? কারণ যেমন SO3 ধরো, যেমন SO3 এখানে সালফারে প্লাস বা SF6 ধরতে পারে, SF6 সালফারে +6 জারণ অবস্থা। আর তো বেড়ে যাওয়ার সুযোগ নেই, তাহলে নিজে আর জারিত হতে পারছে না, বরং কমতে পারে। কমলে নিজে বিজারিত হবে, অপরকে জারিত করতে পারে, TF6 যেমন ইত্যাদি। আর +4-এ যদি থাকে, +4 জারণ অবস্থায় জারক ও বিজারক উভয় হিসাবেই কাজ করে। +4 স্টেটে জারক ও বিজারক উভয় অবস্থাতেই উভয় হিসাবেই কাজ করতে পারে। কেন? কারণ +4 থেকে যদি +6-এ যায়, নিজে জারিত হলো, অপরকে বিজারিত করলো। আবার +4 থেকে যদি +2-তে আসেন, কি 0-তে চলে আসে, তাহলে নিজে বিজারিত হলো, অপরকে জারিত করলো। সেই জন্য SO2 যেমন, SO2 জারণ বিজারণ ধর্ম দুটি আছে। এই কারণে SO2-তে সালফার আছে +4 স্টেট, তাহলে এখান থেকে ও +6-এ যেতে পারে, আবার +2 বা 0-তেও আসতে পারে। এই জন্য SO2 জারক এবং বিজারক উভয় হিসেবেই কাজ করে। তবে একটা বিষয় আবার জানতে হবে যে +6-এর স্থায়িত্ব সালফার থেকে পোলোনিয়ামে হ্রাস পায়। এটা কেন হয়? +6-এর স্থায়িত্ব সালফারের সবচেয়ে বেশি, তারপর ওপর থেকে নিচে যত যাওয়া যাবে কমে যাবে। তার কারণ হচ্ছে +6 জারণ অবস্থা দেখাতে গেলে এই 6টা ইলেকট্রন দিয়েই বন্ধন করতে হয়, কিন্তু যত আমরা নিচের দিকে নামবো, এই S-এর ইলেকট্রনগুলো নিষ্ক্রিয় হতে থাকে, যেটাকে আমরা বলি নিষ্ক্রিয় জোড়ের প্রভাব। এনটা যত বাড়তে থাকে, সেই এসগুলো তত নিউক্লিয়াসের কাছাকাছি চলে যায়। ফলে এসে যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস তীব্রভাবে আকৃষ্ট করে। অর্থাৎ এটা যদি নিউক্লিয়াস হয়, ধরো সালফারের ক্ষেত্রে এসটা হয়তো এরকম আছে, 3s। সেলিনিয়ামের 4sটা আরেকটু এরকম চলে যাবে, টেলুরিয়ামের 5sটা আরও এরকম চলে যাবে।
পোলোনিয়ামের 6s আরও এরকম চলে যাবে। তাহলে যত n এর মান বাড়ছে তত তারা নিউক্লিয়াসের কাছাকাছি চলে যেতে পারে। ফলে ওই অরবিটালে যে ইলেকট্রন থাকে সেটা নিষ্ক্রিয় অবস্থা প্রাপ্ত হয়, নিষ্ক্রিয় জোড়ের মতো আচরণ করে, ওটা দিয়ে অত বন্ধন করতে চায় না, বাকি 4টে দিয়ে বন্ধন করতে চায়। তাহলে তখন +4 হবে, কিন্তু +6 কয়টা হবে না। যদি হয়েও যায় তখন যে কোনোভাবে তারা আবার চেষ্টা করবে +6 থেকে +4-এ চলে আসতে। সেজন্য একটা তুলনা হয়। তাহলে তোমাকে বলে SF6 আর TF6, এদের মধ্যে কে ভালো বা জারক? হ্যাঁ, তাহলে দেখো যেটা বলা হচ্ছিল যে SF6 এবং TF6 এরা দুজনই জারণ ধর্মী। এদের মধ্যে কার জারণ ধর্ম বেশি? আমরা যদি জারণ ধর্মের তুলনা করি তাহলে দেখা যাবে TF6-এর জারণ ধর্ম বেশি। কেন? কারণ এই যৌগ দুটোতে সালফার এবং টেলুরিয়াম দুজনেরই জারণ অবস্থা +6। যেহেতু টেলুরিয়ামের +6-এর স্থায়িত্ব কম, তাহলে TF6 সহজেই ইলেকট্রন গ্রহণ করে +6 থেকে +4 স্টেটে চলে আসবে টেলুরিয়াম, অর্থাৎ নিজে বিজারিত হবে, অপরকে জারিত করবে। আর SF6-এর ইলেকট্রন গ্রহণ করে +6 থেকে +4-এ আসার প্রবণতাটা কম হবে, সেই জন্য এই জারণ ধর্ম বেশি হবে। তাহলে জারণ অবস্থা এবং সেখানে নিষ্ক্রিয় জোট প্রভাব বা জারণ বিজারণ ধর্ম ইত্যাদি আমরা আলোচনা করলাম। তাহলে মৌলসমূহের যে ভৌত এবং রাসায়নিক ধর্মের প্রবণতার আলোচনা সেটা হয়ে গেল। এবারে গ্রুপ 16 মৌলসমূহের হাইড্রাইড। আগেই বলা হয়েছে যে এদের 3 রকমের যৌগের আলোচনা করা, একটা হাইড্রাইড, অক্সাইড এবং হ্যালাইড। তো হাইড্রাইড এরা প্রত্যেকেই EH2 এই সংকেত বিশিষ্ট হাইড্রাইড তৈরি করে। এটা সাধারণ সংকেত, H2E এইভাবে লেখা হয়। ই হচ্ছে গ্রুপ 16 এলিমেন্ট, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। তাহলে অক্সিজেনের হাইড্রাইড হলো জল, সালফারের হাইড্রাইড হলো H2S, সেলেনিয়ামের H2Se, টেলুরিয়ামের H2Te, পোলোনিয়ামের H2PO। সাধারণ সংকেত। এখন প্রস্তুতি এদের দরকার নেই। গঠনটা কি হবে? গঠনটা হবে এখানে ই এর সংকরায়ন হচ্ছে sp3, লোন পেয়ারের সংখ্যা 2। তাহলে ই থাকবে মাঝখানে, এখানে H, এখানে H, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার। এই গঠনটার নাম হচ্ছে কৌণিক গঠন বা অ্যাঙ্গুলার বা ভি আকৃতি বিশিষ্ট। তো এই অ্যাঙ্গেলটা sp3 হলে তো 109 ডিগ্রি 28 মিনিট হয়, সুষম 4টেই যদি বন্ড হয়, কিন্তু এখানে দুটো লোন পেয়ার, এদের বিকর্ষণ বেশি হওয়ার জন্য এই অ্যাঙ্গেল 109 থেকে কমে যায়। তো সেক্ষেত্রে এদের ক্রম কি হবে? H2O, H2S,
H2AC, H2T, এদের যদি আমরা ধরি, এদের বন্ধনের ক্রম কি হবে? ধীরে ধীরে বাড়বে না ধীরে ধীরে কমবে? সেটা ভেসপার তত্ত্ব থেকে ব্যাখ্যা করা যায়। এরা যে বিকর্ষণ করছে, বিকর্ষণ করে এইদিকে বন্ড অ্যাঙ্গেলটা কমিয়ে দিচ্ছে। এবার এদের মধ্যেও তো একটা বিকর্ষণ আছে, ওরাও বিকর্ষণ করছে। এই বিকর্ষণ যদি বেশি হয় তাহলে বন্ধন কোণটা এদের বিকর্ষণে কমবে, কিন্তু খুব বেশি কমবে না। এবার এদের বিকর্ষণটা নির্ভর করছে কিসের উপর? এর তড়িৎ ঋণাত্মকতার উপর। কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে এই ইলেকট্রনগুলো সব এর দিকে সরে আসবে, ফলে এদের মধ্যে বিকর্ষণটা বাড়বে। তখন এরা বিকর্ষণ করলেও অ্যাঙ্গেল কিন্তু বেশি কমবে না। তো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে এই বন্ধন জোড়গুলো একদম কাছে চলে আসবে, বিকর্ষণ বেশি হবে, ফলে এইখানে অ্যাঙ্গেলটা কমবে কম, তার মানে এখানে অ্যাঙ্গেল সবচেয়ে বেশি হবে। আমরা জানি জলের ক্ষেত্রে 104 হয়, তাহলে জলের অ্যাঙ্গেল বেশি হলো। এবার এখানে সালফার থাকলে কি হবে? সালফারের তড়িৎ ঋণাত্মকতা কম, ইলেকট্রনগুলো খুব কাছে আসবে না, একটু দূরে থাকবে, বিকর্ষণ কম হবে, ফলে এদের বিকর্ষণ অ্যাঙ্গেলটা অনেকটা কমে যাবে। আমরা জানি H2S এর 92 ডিগ্রি হয়, আবার এইভাবে ধীরে ধীরে আরও কমতে থাকবে। তাহলে বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণ, বন্ধন কোণের ক্রম হচ্ছে এইটা। বন্ধন কোণের ক্রম এটা ব্যাখ্যা হলো ভেসপার তত্ত্ব থেকে। এবার আরো দু একটা বৈশিষ্ট্য আমরা এর করব। দু নম্বর এবার ধর্ম হচ্ছে, দেখো স্ফুটনাঙ্ক। কি হবে স্ফুটনাঙ্ক? স্ফুটনাঙ্ক মানে তরল থেকে বাষ্প করা তাপ দিয়ে। যার ক্ষেত্রে বেশি তাপ লাগবে তার স্ফুটনাঙ্ক বেশি। তো তরল থেকে বাষ্প করতে গেলেই তরলে অণুগুলোর মধ্যে যে আকর্ষণ আছে সেটাকে ছিন্ন করতে হবে। জলকে যদি আমরা জলীয় বাষ্প করতে চাই, তাপ দিতে হয়, তাতে জলের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ ছিল সেটা ছিন্ন হয়ে জল বাষ্প হয়ে যাবে, অণুগুলো সেপারেট হয়ে যাবে। এই আকর্ষণ, একটা তো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সবারই আছে, যেটা দুর্বল। এর সঙ্গে যদি কারো হাইড্রোজেন বন্ধন হয় তাহলে তার আকর্ষণ বল আরও বেড়ে গেল। তো দেখা যায় যেটা একমাত্র জলের ক্ষেত্রেই হাইড্রোজেন বন্ধন হয়, কারণ আমরা জানি অক্সিজেন, ফ্লোরিন আর নাইট্রোজেন তিনটে অ্যাটমের সঙ্গে হাইড্রোজেন যুক্ত থাকলে, তিনটে মৌলের সঙ্গে হাইড্রোজেন যুক্ত থাকলে হাইড্রোজেন বন্ধন হয়, বাকি আর কেউ পারে না। তাহলে জলেই একমাত্র হাইড্রোজেন বন্ধন হবে, তাহলে জলের অণুগুলোর মধ্যে আকর্ষণ সবচেয়ে বেশি, এই জন্য জলের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হয়। এরপরে বাকি যারা আছে ধরো তাদের কারোরই কিন্তু হাইড্রোজেন বন্ধন হয় না, ফলে তাদের ক্ষেত্রে আমরা কি দিয়ে বিচার করব? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, যে আকর্ষণ বলটা আবার আণবিক ওজন বাড়লে বেড়ে যায়। তাহলে বাকিদের মধ্যে আণবিক ওজন সবচেয়ে বেশি H2T, তারপরে H2AC, তারপরে H2S। পোলোনিয়ামটাকে আমরা এখানে আনছি না, কারণ পোলোনিয়াম তেজস্ক্রিয় পদার্থ, অনেক ক্ষেত্রেই ওটাকে আর স্টাডি করা হয় না, মেনলি যারা অতেজস্ক্রিয় তাদের নিয়ে আলোচনা হয়। তাহলে এইটা হাইড্রোজেন বন্ধনের জন্য বেশি হল, আর বাকি এগুলো আণবিক ওজন ধীরে ধীরে কমছে, স্ফুটনাঙ্ক কমছে। এরপর তাপীয় স্থায়িত্ব। তাপ দিলে কোনটা সহজে ভেঙে যায়? বন্ধন। যার বন্ধন দুর্বল
সে সহজে ভেঙে যাবে। তো বন্ধন শক্তি কিসের ওপর নির্ভর করে? আকারের ওপর নির্ভর করে। আকার ছোট হলে বন্ধন শক্তিশালী হয়, আকার বড় হয়ে গেলে বন্ধন দুর্বল হয়ে যায়। তাহলে এইটাই H2Tর বন্ধন সবচেয়ে দুর্বল, তাহলে H2Tর স্থায়িত্ব সবচেয়ে কম, জলের স্থায়িত্ব সবচেয়ে বেশি। তাহলে H2O গ্রেটার দেন H2S, H2SC, H2 ওইদিকে যাও খেলো। এরপর দেখো অ্যাসিড ধর্ম। অ্যাসিড ধর্ম, অ্যাসিড ধর্ম মানে এখানেও সেই বন্ধন বিয়োজনের একটা ব্যাপার আছে। যারা অ্যাসিড মানে সে জলীয় দ্রবণ H+ দেবে, অর্থাৎ বন্ধন ভেঙে H+ দেবে। তাহলে যার বন্ধন দুর্বল সে সবচেয়ে তাড়াতাড়ি ভেঙে যাবে। তাহলে এখানে অর্ডারটা H2T, H2SC, H2S, H2O। এটা অর্ডার হলো। তাহলে ব্যাখ্যাটা হচ্ছে H2Tর বন্ধন দুর্বল হওয়ায় সহজেই ভেঙে গিয়ে H+ দিতে পারে, সেই জন্য এর অ্যাসিড ধর্ম বেশি হয়ে গেল। অপরপক্ষে জলের বন্ধন শক্তিশালী হয়, সহজে ভাঙে না, সেই জন্য H+ খুব কম বেরোয়, অ্যাসিড ধর্ম কম। বিজারণ ধর্ম, এখানেও বন্ধন বিয়োজন শক্তির বিষয়টা আছে। বিজারণ করতে গেলে এদের বন্ধন ভেঙে হাইড্রোজেন বেরোতে হবে, সেই হাইড্রোজেন দিয়ে ওরা বিজারিত করবে, সেই হাইড্রোজেন দিয়ে বিজারিত করবে। তাহলে যার বন্ধন দুর্বল সে সহজে ভেঙে গিয়ে হাইড্রোজেন দেবে। H2Tর বন্ধন সবচেয়ে দুর্বল, তাহলে এর বিজারণ ধর্ম সবচেয়ে বেশি হবে, আর জলের সবচেয়ে কম হবে। তাহলে আমরা গ্রুপ 16 মৌলের হাইড্রাইডের গঠন এবং তাদের বিভিন্ন ধর্ম নিয়ে তুলনামূলক আলোচনা করলাম। তাহলে এখানে একটু ব্যতিক্রম আছে, বাকি এগুলো তো একই ধরনের কনসেপ্ট থেকে হয়ে যাচ্ছে, একটু খেয়াল করে করে পড়তে হবে। ব্যাখ্যাগুলো বইতে যেগুলো দেওয়া আছে একদম ডিটো মুখস্থ করতে হবে, নট নেসেসারি, বুঝে নিয়ে নিজের মতো করে লিখলেও হবে। আচ্ছা, এই পর্যন্তই তাহলে আজকে থাক।